আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের আয়োজন লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদের। আহ, বা এটা হচ্ছে একটা বাংলা সাহিত্যের জীবন। আমরা যদি বাংলা সাহিত্যটাকে পড়তে চাই, বাংলা সাহিত্যটাকে প্রথমে কেউ জানতে চাই, তাহলে আসলে এই বইটার গুরুত্ব অপরিসীম আমরা বলতে পারি। তো এই বইটাতে মোটামুটি 100টার মতো পৃষ্ঠা আছে। তো আজকে আমি প্রথম 32টা পেজ পর্যন্ত একটু আলোচনা করবো, ঠিক আছে? যে কোনগুলো একটু ইম্পর্টেন্ট বা একটু দাগায় পড়ার, তাহলে কি হবে যে আমাদের পড়াটা একটু সাবলীল হয়। তো আমরা শুরু করি আমাদের আজকের আয়োজন, হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই মুহূর্তে ভিডিওটা অন করছো তারা শুরুতেই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখতে পারো, তাহলে ভিডিওটা একটু স্প্রেড করবে বেশ। আচ্ছা, আমরা কথা না বাড়াই শুরু করি। প্রথম হচ্ছে লাল নীল দীপাবলি। প্রথমে তেমন ইম্পর্টেন্ট তেমন কথা নাই, তবে একটু পড়ে শোনাই, ঠিক আছে? লাল নীল দীপাবলির মধ্যে কি বলতেছে। লাল নীল দীপাবলি। তুমি যদি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার বছরের প্রদীপ। লাল নীল সবুজ আবার কালো, হাজার বছরের বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে তারা। বুক ভরে যায় সে আলোকের ঝর্ণা ধরায়, সে আলোকে ভরে ধরে যায় টেবিল, খাতার ধূসর সাদা খসখসে পাতা, পৃথিবী ও স্বপ্নময়। শুরুটা এরকম। তো আমাদের মূলত বাংলা সাহিত্য কিভাবে আসছে, কিভাবে আসলে আহ প্রথম থেকে এইটার একদম ক্রমধারা আর কি, ঠিক আছে? প্রথমে কোন কবি ছিল, কবিদের বর্ণনাও কিন্তু এইভাবে আসছে। প্রথমে কোন কবি ছিল, তারপরে কে কবি আসছে, এগুলো আসলে এই ধারাবাহিকভাবে বর্ণনা করছেন হুমায়ুন আজাদ। তো আসো আমরা একটু, আমি মেন মেন যে কথাগুলো সেগুলো একটু দাগাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে একটু পড়ি। আমরা বলছি, এখানে কবি বলছে যে আসলে আমাদের যে সময়, এই সময় হচ্ছে ভীষণ হিংসুক, সবাইকে আসলে মুছে ফেলে স্মৃতির পাতা থেকে। তো কয়েকজন কবির নাম আমরা মুছে ফেলতে পারি না, যেমন কারা: বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম, ভারতচন্দ্র, আলাওল। এনারা হচ্ছেন আমাদের বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ। এরা হচ্ছে আধুনিক যুগ। আমরা যুগ সম্পর্কে আসবো, আমরা যারা সাহিত্য সম্পর্কে কিছুই জানি না, মোটেও কিছু জানি না বাংলা সাহিত্য কিভাবে আসছে, তারাও আসলে এই বইটা থেকে আসলে উপকৃত হবে। তারপরে এসে যে চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম, ভারতচন্দ্র, আলাওল, এনারা ছিলেন হচ্ছে এই যে প্রাচীন, এবং প্রাচীন না, মধ্যযুগের কবি মূলত। তো আসো, তাই বলছে যে আসলে কিভাবে সৃষ্টি হয়েছে। সময় থেমে থাকে না, সময় নদী গোপনে বয়ে যায়। সাহিত্য সময়ের সাথে সাথে এগিয়ে চলে, এভাবে সাহিত্যের বিকাশ ঘটে, তার রূপান্তর সম্পন্ন হয়। বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিয়ে চমকে উঠতে হয়। কারণ কি? কারণ হচ্ছে বাংলা সাহিত্যের যে প্রথম আমরা বলি নিদর্শন চর্যাপদ, এই যে বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হচ্ছে চর্যাপদ। আমি প্রথমে একটু সময় নিচ্ছি, পরবর্তী পৃষ্ঠ থেকে এত সময় নেব না। তো বাংলা সাহিত্যের প্রথম যে সাহিত্য, বাংলা সাহিত্যের প্রথম যে বই, সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ কিন্তু আসলে বইটা আমরা যদি পড়ি তাহলে কিন্তু বুঝবো না আসলে, ঠিক আছে? কারণ কি, বাংলা সাহিত্য হচ্ছে আমাদের বাংলা যে ভাষাটা, এটা কিন্তু চলমান বহমান। 1000 বছর আগে সাহিত্য, 1000 বছর আগে সাহিত্য আজকের মতো ছিল না, ঠিক আছে? এগুলো কি চেঞ্জ হয়েছে, দিনের পর দিন চেঞ্জ হয়েছে। তো তাহলে আমরা কিন্তু এই যে কবি কিন্তু আসলে গল্পে গল্পে কিন্তু সবকিছু আমাদের একটা মেসেজ দিয়ে দেয়। এই গল্পে গল্পে কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হচ্ছে চর্যাপদ। তার মানে আমরা এখন বাংলা সাহিত্যের একদম আদিতে রয়ে গেছি, যে আদি থেকে শুরু করতে। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বই। তো এর কবিতাগুলো কেমন ছোট ছোট, কবিদের মনের কথা, এগুলোতে স্থান পেয়েছে। কিন্তু এরপরে দেখা যায় বড় বড় বই, বিরাট বিরাট গল্প। কবির মনেও মনের কথা বলছেন, বলছেন মানুষ এবং দেবতার গল্প। এই যে মানুষ এবং দেবতার গল্প, কখন কখন দেবতার গল্প প্রাধান্য পাইছে, কখন মানুষের গল্প প্রাধান্য পাইছে। মধ্যযুগে যখন কবিরা লিখছেন তখন কিন্তু তারা দেবতাকে আসলে স্মরণ করে বেশি লিখছেন। যেমন অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, যে লেখাগুলো, এগুলো সব কিন্তু দেবতার গল্প আসলে, ঠিক আছে? এরপরে বলছে, এরপরে আসে ছোট ছোট কবিতা, যেমন ছোট কবি কবিতা। তারপরে আসে এই যেগুলোকে আমরা বলি বৈষ্ণব কবিতা, পদাবলী। ঠিক আছে? এই বৈষ্ণব পদাবলী আগ পর্যন্ত আমরা পড়বো আজকে, ইনশাআল্লাহ। তো যদি আজকে আমাদের সময় কতক্ষণ লাগে আমরা বলতে পারি না। যদি বেশি সময় হয়ে যায়, লেন্থি হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী যেগুলো আছে সেটা 3টা পার্টে শেষ করবো।
আর যদি একটু মনে করি যে না সময় কম লাগছে তাহলে বাদ বাকিগুলো 2টা পার্টে শেষ করছি। তো যারা আজকে আমাদের সাথে ক্লাস করতেছো বা জয়েন হয়েছে গল্প শুনতেছো তারা, আমি চাইবো সবাই শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে শোনা। তো তারপর বলছে এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় বড় হয়ে ওঠে, এভাবে সাহিত্য বদলায়, কবিরা চিরকাল একই বাঁশি বাজান না, প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাঁশি। যাই হোক, পরবর্তী পৃষ্ঠায় আসো। এখানে একটা কথা বলছে, সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী, সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী, এর ভিতরে চলছে বিদ্রোহীরা, বিদ্রোহীকে বিক্ষোভ, কাজ নিয়ে বলিস না, এমনি বললাম আর আস সমাজের উঁচু শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি, এর জন্মকালে এর সহ্য করতে হয়েছে উচ্চ শ্রেণীর অত্যাচার উৎপীড়ন। দশম শতকে, দশম শতকে মানে কত, এই যে দশম শতক, এই তো কিন্তু ইনফরমেশন কিন্তু আসা শুরু হয়েছে, ঠিক আছে। আমি পড়ে শোনাচ্ছি এই জন্য যে ইনফরমেশন আসতেছে, কিভাবে আমরা আসলে ধরবো, আসলে আমরা কিভাবে বুঝতেছি। দশম শতকে বাংলা সাহিত্যের জন্ম নিচ্ছিল, দশম শতক মানে কি 900, তাই না, 900 সাল থেকে শুরু। এখানে লেখা আমার খুবই কষ্ট করে যে কবি কবি 900। তো দশম শতক মানে কি 900 সালের শুরু থেকে সাহিত্য জন্মেছিল। তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা। উঁচু শ্রেণীর ভাষা কি ছিল? সংস্কৃত, ঠিক আছে। এই যে 900 সালের পরে দশম শতকে বাংলা সাহিত্যের জন্ম নিয়েছিল, এই জন্য কিন্তু আমাদের চর্যাপদের যে আবিষ্কার, যেটা বলা হয় 950 থেকে 1200 সাল, এটা কিন্তু দশম শতকের কি মাঝামাঝির দিকে। তারপরে দেখো বলছে যে সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সবসময় সুবিধাবাদী ছিল, সেখানে সুবিধা, যেখানে সুবিধা সেখানে তারা থাকতো। জন্মের সময় বাংলা ভাষা এবং সাহিত্য তাদের ভালোবাসা পায়নি, পেয়েছে অত্যাচার। তারপরে মুসলমান আমলে এই উঁচু শ্রেণী সংস্কৃতির বদলে সেবা করছে ফার্সি, এটাকে বুঝতে হবে, ঠিক আছে। প্রথমে ছিল কি, দেখছো কিভাবে আসলে আমাদেরকে মেসেজ দিচ্ছে কবি লেখার মাধ্যমে। প্রথমে ছিল কি সংস্কৃত, তারপরে কি হলো ফার্সি, তারপরে ইংরেজি রাজত্বে আসলো, ইংরেজিরা আসলে তারপর বিভিন্ন ভাষা, আমাদের বিদেশি ভাষা যেগুলা বলি আর কি, হ্যাঁ, সেই বিদেশি ভাষার প্রচলন শুরু হলো। তবে বাংলা ভাষা হচ্ছে বিদ্রোহী, অত্যাচারকে পরোয়া করেনি, নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের, সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নিশিখার মতো চলেছে। সাধারণ মানুষ একে নিজের রক্তের চেয়েও প্রিয় করে নিয়েছে, একে ব্যবহার করেছে নিজের সংগ্রাম প্রতিষ্ঠার সংগ্রাম। এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী এবং সবকিছুকে পরাজিত করে জয়ী হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্য। দেখো বাংলা ভাষা আহ বয়স 1000-এর বেশি, কারণ কি চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ। এটি রচিত হয়েছে দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে, এই যে 950 থেকে 1200। এই যে ইনফরমেশন কিন্তু আসে, মেন ইনফরমেশন আমি লিখে দাগাইছি আর কি খুঁজেছি। তারপরেও কিন্তু এই যে আমরা ক্রমধারা বললাম, প্রথমে ছিল সংস্কৃত, ছিল উচ্চ শ্রেণীর ভাষা। তারপরে যখন মুসলমান আমলে আসলো 1207, এই 1207 সালে যখন ওই যে ইফতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে আর কি ওই যে করলো, তুর্কি শাসন যখন আসলো, তারপরে কিন্তু মুসলিম শাসন আসলো। তারা আসার পরে কি হলো, ফার্সি শব্দের প্রচলনটা আসলে শুরু হয়ে গেল। এর আগে ছিল কিন্তু যে আমাদের সংস্কৃত ভাষার একটু বেশি প্রচলন ছিল। এরপরে যুগে যুগে কবিরা লেখকরা এসেছেন, সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য। আমরা আজকাল সাহিত্যের দুটি ভাগ দেখি, একটা হচ্ছে কবিতা, একটা হচ্ছে গদ্য। এখানে যে মেন কথা বলা হয়েছে সেটা হচ্ছে, আমরা আগে যে লেখাগুলো আমরা লিখতাম সেগুলো সবই ছিল আসলে পদ্যে, ঠিক আছে। সবকিছুই আমরা পদ্যে লিখতাম। যে আমরা যখন গদ্য বলতে কি, আমাদের সাধারণ মুখের ভাষা, তাই না, এটাই তো একটা গদ্য। তো তখনকার কবিরা ভাবতো যে আসলে আমরা যে লিখছি, তো এটা যদি সেই আমাদের আহ সাধারণ দিনের মানে নিত্যদিনের যে কথাবার্তা, এইগুলো যদি সাহিত্য রূপ নেয় তাহলে আর কিভাবে হলো। তো সাহিত্যের মধ্যে একটা থাকতে হবে রস, একটা ছন্দ থাকতে হবে। এজন্য কিন্তু তারা আসলে এই বিভিন্ন ছন্দে ছন্দে আসলে লিখতো। এই জন্য লিখছে যে বাংলা সাহিত্যের একটা বিরাট অংশ কিন্তু কবিতা। 1800 সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না আসলে। পরবর্তীতে 1800 সাল এর পরবর্তীতে আমাদের হচ্ছে আধুনিক যুগে, এই আধুনিক যুগে এসে যে আমাদের কিন্তু এই গদ্য রীতির চলন শুরু হলো। তারপর প্রমিত ভাষারীতির আহ চলিত ভাষারীতির ব্যবহার শুরু হলো, ঠিক আছে। এগুলো কিন্তু এই আধুনিক যুগেই আসে, ঠিক আছে। এরপরে আসো যে কি বলছে এখানে, এখানে লাল নীল দিবাবলী বাংলা সাহিত্যের প্রথম সংবাদগুলো শোনাবে। মানে বলছে যে লাল নীল দিবাবলী কিভাবে আসলে তোমাদেরকে সংবাদগুলো দিবে আর কি। প্রথমে আসলে মেন কথাগুলো দিবে, তারপর চর্যাপদ, শিখ কীর্তন কীর্তন বা বৈষ্ণব কবির পদাবলী, এগুলো সম্পর্কে আসলে ধারণা দিবে। তারপরে তোমাকে বলবে না তুমি পড়ো এবার ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই বই পড়ো, মধুসূদন দত্ত, বিভূতিভূষণ, তারপরে শরৎচন্দ্র, মানিক মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়,
তারপর তারাশঙ্কর, জীবনানন্দ দাশ। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমরা পরবর্তী ধাপেও নিতে হবে। হ্যাঁ, এইভাবে বলবো। বাঙালি, বাংলা এবং বাংলাদেশ। বাঙালি, বাংলা এবং বাংলাদেশ। কিভাবে বাঙালি আমরা হইলাম, কিভাবে বাংলা আসলো, কিভাবে বাংলাদেশ আসলো। এখানে কিছু বর্ণনা বলা হয়েছে, কিছু কিছু জাস্ট এমনি যে আমাদের মুখের গঠন কেমন, আমরা একেবারে আমরা যখন দেখি, আমরা যখন নিজেদের মধ্যেও বসি, তখন কি দেখি, কোনো মানুষকে আসলে যেমন চীন, জাপান, তাদের মানুষ সবই একই রকম, কিন্তু আমরা কিন্তু এরকম না। কেউ সাদা, কেউ লম্বা, কেউ গোল, কেউ একটু ফর্সা, বেশি ফর্সা, কেউ আবার একটু কালো, ব্রাউন, ঠিক আছে, এরকম। তো তাই বলা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা আসলে কি, যে কোন একটা নির্দিষ্ট শ্রেণীর না, আমাদের পূর্বপুরুষরা হচ্ছে বিভিন্ন মিশ্র আর কি, ঠিক আছে। এখানে বলছে নৃতাত্ত্বিকেরা অনেক গবেষণা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পূর্বপুরুষ হচ্ছে সিংহলের ভেট দ্বারা, ঠিক আছে। তো এখানে বলছে ভেট দ্বারা এর আগে তারা সারা ভারতে ছড়িয়েছিল, আমাদের শরীরে রক্তপাতের বেশি পরিমাণে। তবে আমরা অজস্র রক্ত ধারা নিচ্ছি, আমাদের শরীরে যুগে যুগে নানা জাতির রক্ত এসে ভালোবাসার মতো। রবীন্দ্রনাথ ভারতপুত্র কবিতায় বলেছেন, ভারতবর্ষের সব মোগল পাঠান সবাই লীন হয়ে আছে। ঠিক তেমনি বাঙালির শ্যামল শরীরে দুনিয়াতে অনেক রক্ত আছে। আমরা ভেড্ডাদের হচ্ছে কি উত্তরপুরুষ, আমরা কাদের উত্তরপুরুষ? ভেড্ডাদের। আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়ি, ওরাও, হ্যাঁ, এরা শুধু এদের মধ্যেই শুধু নয়, নিম্নবর্গের হিন্দুদের মধ্যে, এমনকি উচ্চ বর্ণের হিন্দু মুসলমানের মধ্যেও অনেক আসলে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এই ধারাটা হচ্ছে, এরপরে ভেড্ডা রক্তদার সাথে পরে মিলিত হচ্ছে মঙ্গোলীয়। তাহলে প্রথমে হচ্ছে কি ভেড্ডা, তারপর হচ্ছে কি মঙ্গোলীয়। এভাবে কিন্তু আসলে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, প্রথমে আমাদের পূর্বপুরুষ ছিল হচ্ছে সিংহলের ভেড্ডারা, এরপরে হচ্ছে একটা রক্তস্রোত এসে মিশলো, তার নাম কি মঙ্গোলীয়। তো মঙ্গোলীয়দের চোখের গঠন আবার বড় বিচিত্র ছিল, সেগুলো কেমন ছিল, হ্যাঁ, বাদামি চোখ ছিল। এরপরে আসলো আর একটা রক্তধারা, সেটা হচ্ছে কি ইন্দো আর্য। ইন্দো আর্য, আর্যরা ছিল আবার সুদেহী, গায়ের রং ছিল একটু গৌর আকারে, ছিল তারা দীর্ঘ ছিল, হ্যাঁ। এরপরে আসলো পারস্যের তুর্কিস্তান থেকে শকেরা। এই যে এখানে কিন্তু তোমাকে বোঝানো হয়েছে মুসলমানরা এবার আসা শুরু হয়েছে, এরাও আমাদের রক্তের সাথে মিশে যায়। এভাবে নানা আকারের বিভিন্ন রঙের মানুষের মিলনের ফলে আমরা কিন্তু আসছি। এরপরে এই যে আহ একটা কথা বলা হয়েছে, আচ্ছা, এখানে আর তেমন কোনো কথা বলা হয় না আর কি। মুসলমানদের আগমনের পর অনেকটা ত্রয়োদশ শতাব্দীর পরে এদেশের দরিদ্র নির্মূলতার উৎপীড়িত বৌদ্ধরা মুসলমান হতে থাকে। হ্যাঁ, এখানে এই যে 1200 সালের পরে যখন মুসলমানরা আমাদের শাসন করা শুরু করলো, তখন মূলত অনেক হিন্দু, বৌদ্ধ, তারাও আসলে মুসলিম ধর্ম আহ, গ্রহণ করা, ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছিল আর কি, সেটা বলছি। আচ্ছা, এখানে আবার একটা কথা, সেটা হচ্ছে যারা মুসলমান ছিল, তারা আসলে এসে বলতেছিল আমরা, হ্যাঁ, যে আমরা আরব ইরানের, আমরা আমরা এই যে এখানে আরব ইরানের, তারা একটু একটু এদের কাছে ছিল যে আমরা আসলে মুসলমান, আমরা বাঙালি না, আমরা হচ্ছে আরব ইরান থেকে আসছি, এরকম একটা বিষয়। তো তখন আব্দুল হাকিম যে লিখছিল, যে ওই যে একটা কবিতা লিখছিল না, যে যে সবে বঙ্গেতে জন্মি, কি এরকম একটা কবিতা লিখছিল যে যারা এই বঙ্গে জন্মে হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে, হ্যাঁ, তারা যেন এই দেশ ছেড়ে চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু ওই যে বঙ্গবাণী, কবিতার নাম ছিল বঙ্গবাণী। সম্ভবত এইচএসসির বইতে আছে, এইচএসসির পাঠ্য বইতে এটা আছে, এইচএসসি, আচ্ছা না লিখ, এইচএসসির পাঠ্য বই বঙ্গবাণী কবিতা আছে, ঠিক আছে। সেখানে আব্দুল কালাম কিন্তু লিখছিল যে যারা আসলে এই বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে, তারা এখানে এদেশ ছেড়ে চলে যায়। মূলত এটা হচ্ছে ওই যে যারা মুসলমান যখন আসলো, আমাদের শাসন করা শুরু করলো 1200 সালের পর থেকে, তখন তারা এরকম একটা ফ্লেক্স নেওয়া শুরু করলো যে আমরা আরব ইরানের, এরকম আর কি, হ্যাঁ। তো এরপরে আহ এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমরা যে আমাদের ভাষা, সেটা হচ্ছে বাংলা ভাষা যেভাবে আসলো, বাংলা ভাষা কিভাবে আসছে সেটার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এই যে বাংলা ভাষা, আমরা কিন্তু বাঙালি কিভাবে কি হইলাম, সেটা কিন্তু একটা ব্যাখ্যা কিন্তু এখানে দিল আর কি, না। এরপরে বলছে বাংলা ভাষা কোথা থেকে। সকল কিছুর মতো ভাষাও আসলে জন্ম নেয়, বিকশিত হয় কালে কালে রূপ পায়। আমরা যে বাংলা ভাষার কথা বলি, কবিতা লিখি, গান গাই, সেটা এখনকার মতো ছিল না। আগেই সে কথা বললাম, কারণ চর্যাপদ আগে যেরকম ছিল, হ্যাঁ, চর্যাপদের যে পদগুলো ছিল, সেগুলা কি এখন আমরা পড়তে পারি? আমরা পারি না। যাই হোক, এই যে বাংলা ভাষা ক্রমবর্ধমান রূপে আসতে আসতে, তো প্রথম একদম পুরনো যে ভাষাটা ছিল, সেটার নাম ছিল প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা।
যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আমাদের এই বাংলা ভাষা আস্তে 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 রূপ নিয়েছে। ঠিক আছে, এরপরে কি হলো যে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা মানুষের মুখে মুখে বদলে পরিণত হয়েছে বাংলা ভাষা। ভাষা মানুষের কণ্ঠ, সব মানুষ একরকম উচ্চারণ করে না, কঠিন শব্দ মানুষ সহজ করে উচ্চারণ করতে চায়। এর ফলে 50 কি 100 বা তার চেয়ে বেশি সময় দেখা গেছে এই ভাষা অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে। কারণ কি, দেখো আমরা যখন আগে পড়তাম চন্দ্র, তারপরে হলো কি চন্দ্র, তারপরে হলো চাঁদ, হস্ত, হস্ত, হাত, আমরা পরে পৃষ্ঠাগুলো দেখবো। এই যে কর্ণ থেকে হলো কি কর্ণ, তারপরে হলো কান। এই যে আমরা পরে পেজে এই যে প্রথমে ছিল হস্ত, এই যে এটা আসলে কি সংস্কৃত ছিল, তাই না? তারপরে কি হলো, এই হাত হলো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, এগুলো কি অধতৎস শব্দ। এগুলো প্রাকৃতের মাধ্যমে আসছে, আমরা বলি আর কি, হ্যাঁ, প্রাকৃত ভাষার মাধ্যমে আসছে। তার বংশী, বংশী থেকে বংশী, তারপরে বাঁশি, বধূ থেকে বহু, বহু থেকে বউ। এই যে এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বিভিন্ন জায়গায় প্রশ্নে কিন্তু আসে। তাই কি আমাদের মেইন কথা আমি আগেই বলছি, এই লাল নীল জুড়াবলী বইতে কবি আসলে একদম ধারাবাহিক ভাবে আমাদেরকে কোনো মুখস্থ না, জাস্ট গল্পে গল্পে আসলে আমাদের কিভাবে কিভাবে আসলো সেটা কিন্তু ব্যাখ্যা করছে। তাহলে আমরা বললাম প্রথমে আসলে প্রাচীন ভারতীয় আর্য ভাষা ছিল, এরপরে কি আসলো, এরপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন পরিবর্তিত হয়ে রূপ নিল কি পালি নামক এক ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা একদিন রূপ নিল কি পালি নামক এক ভাষা। তো পালি ভাষায় বৌদ্ধরা তাদের ধর্মগ্রন্থ এবং অন্য ধরনের বিভিন্ন রকমের যে বই সেগুলো লিখতে পারে। পালি ভাষা আবার ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে গেল, তখন একটা সহজ সরল রূপ নিল, এর নাম হচ্ছে প্রাকৃত ভাষা। ওই যে বললাম প্রাকৃত হয়ে আসছে। ঠিক আছে, এই যে আমরা বলছি একদিনের পর একদিন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে মানে একটু পর একটু হয়ে যাচ্ছে বল, কিন্তু এটা কিন্তু আসলে অনেক সময়ের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, বহু বছর হাজার ব্যাপার। এখানে বলছে কি প্রায় 1000 বছরের বেশি সময় লেগেছে এর। প্রাকৃত ভাষা আবার বদলাতে হয়ে থাকে, অনেক দিন ধরে বদলায়, বদলাতে বদলাতে যে নতুন ভাষা আমরা পাই সেটা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে? তাহলে আমরা এই যে কেউ কেউ মনে করতেছে আমাদের এই বাংলা ভাষা উদ্ভব করছে সপ্তম শতাব্দী, এই জন্য কিন্তু অনেক সময় বলে 650 থেকে 650, লেখা তো খুবই ঝামেলা হয়ে যাচ্ছে, 650 থেকে 1200 সাল পর্যন্ত, 1200 হচ্ছে আমাদের প্রাচীন যুগ আমরা বলি। আবার অনেকে বলে যে 950 থেকে 1200, এইটা আমরা বলি। তো এই সময় হচ্ছে অনেক সময় কেউ কেউ বলে সপ্তম শতাব্দীতে, কেউ কেউ বলে দশম শতাব্দীর মাঝামাঝি সময় থেকে আসলে আমাদের এই চর্যাপদ আবিষ্কারের সময় আর কি, হ্যাঁ, চর্যাপদ আবিষ্কৃত হয়েছে বা এই সময়ের লেখা আমাদের বাংলা ভাষা এই সময় আছে। তো এইটার যে ইতিহাস কিন্তু আছে, আমরা যখন চর্যাপদ আবিষ্কার করি তখন কিন্তু আসলে মতভেদ ছিল যে না এটা হচ্ছে সংস্কৃত ভাষা, কেউ বলছে, এখানে আছে আমাদের পরবর্তী একটু পড়ি দেখি। এই যে চর্যাপদ যখন আবিষ্কৃত হয় তখন এই যে এটা কিন্তু বৌদ্ধ সাধক যারা ছিল, বৌদ্ধ সহজিয়া একটা ধারা ছিল, এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আমরা অনেক পড়বো আর কি। তো এই যে বৌদ্ধ সহজিয়া সাধক যারা ছিল তাদের যে আহ, সাধন সঙ্গীত হিসাবে কিন্তু এই তারা এটা লিখছে। ঠিক আছে, প্রায় 46টার মতো পদ ছিল, অনেকের মতে 51টা পদ, এবং 24 জন কবি তারা লিখছে আর কি। তো এই যে তারা লিখছিল সান্ধ্য ভাষায়, সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। তো সন্ধ্যার সময় যখন আমরা কি হালকা হালকা দেখতে পাই, আবসা আবসা দেখতে পাই, তো আবার আবসা আবসা দেখতে পাই না, এমন একটা অবস্থা। তো ঠিক ওই রকম আসলে এই যে চর্যাপদের যে লেখাগুলো আমরা অল্প পড়লে বুঝতে পারি একটু, আবার বুঝতে পারি না, হ্যাঁ, এরকম ভুলে যায়, এরকম একটা অবস্থা। যে মানে কিছুটা আমাদের স্পষ্ট, কিছুটা স্পষ্ট না, এরকম একটা ভাষা, এই জন্য এটাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষাও বলা হয়তো আর কি, হ্যাঁ। মূলত এটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধক যারা ছিল তাদের ভাষা, তারা এই ভাষা ব্যবহার করতো। এই যে চর্যাপদ আমরা সম্পর্কে পড়বো পরবর্তীতে, যে কিভাবে আসলে এটা আমাদের কিন্তু প্রথমেই আমাদের 1920 সালে সর্বপ্রথম বিজয়চন্দ্র মজুমদার উনি একদম ডিরেক্টলি বলছিল না এটা আসলে বাংলা ভাষা না। তো তারপরে 1926 সালে ওডিবিএলে বলা হয়েছে না এটা হচ্ছে বাংলা ভাষা, ডক্টর শহীদ চট্টোপাধ্যায় বলছে। এরপরে আসো, আমরা বলছি 950 থেকে 1200 সাল পর্যন্ত হচ্ছে এই যে প্রাচীন যুগ। এরপরে 150 বছর, 1200 থেকে প্রায় 1350 সাল পর্যন্ত, এই যে সময়টা আসলে ওই মুসলিম শাসন যখন হয়েছিল, এর কারণে কি হলো যে আহ অনেক মানে এই আমাদের ইতিহাস মত অনেক কবিদের, অনেক বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বীদের মানুষকে অত্যাচার করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। তো এই জন্য আসলে অনেক বড় বড় সাহিত্য আসলে এই সময় রচিত হয় নাই। এই জন্য এই 1200 থেকে 1350 সাল সময়টাকে অন্ধকার যুগ বলা হয়। এটা কিন্তু একটা এমসিকিউ, ঠিক আছে, বা প্রশ্ন, মানে এইভাবে কিন্তু আসলে বোঝাচ্ছে কিভাবে সিকোয়েন্স।
ছিল। তারপরে 1350 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়টা মধ্যযুগ বলা হয়। হ্যাঁ, তারপরে এই যে তাই আমরা পাই মধ্যযুগের বাংলা ভাষা। এরপর 1800 সাল থেকে শুরু হয় আধুনিক বাংলা ভাষা। তো এই যে বাংলা শব্দটা প্রথমে বঙ্গ ছিল, তারপর বাংলা ছিল, এবার আস্তে আস্তে আসছে। এই সময় এই যে এই যে বঙ্গ বা এই সময় যে এই যে নামের কাহিনী বলছেন সম্রাট আকবরের সবার এক রত্ন, তার নাম ছিল আবুল ফজল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সম্রাট আকবরের সবার এক রত্ন কাকে বলা হতো? আবুল ফজলকে। তো এই বঙ্গ থেকে বাঙালি, বাঙ্গাল থেকে মানে বাঙ্গাল এভাবে আসতে আসলে বঙ্গ শব্দের সাথে আল শব্দটা যুক্ত। আমরা আইল বলি না, জমির আইল। সেই জমির আইল থেকে আসলে যে ক্ষেতের পরে ক্ষেত, তার মাঝে যে একটা আইল হয়, সেই আইল থেকে আসলে মূলত আরেকটা ইম্পর্টেন্ট এখানে দিছে জনপদ। জনপদ কোন জনপদগুলো আসলে ইম্পর্টেন্ট ছিল সেটা সম্পর্কে কিন্তু একটু ধারণা দিছে। সেটা কি ছিল? সেটা হচ্ছে তিনটা মেন তিনটা জনপদ ছিল, পুন্ড্র, গৌড় এবং রাঢ়। এই তিনটা জনপদ কিন্তু ওই সময় খুবই বড় করে দেখা হয়েছিল আর কি। অন্যান্য জনপদগুলো ছিল কিন্তু এত বেশি না। তো এই যে সপ্তম শতাব্দীর আদি ভাগে মানে কত 610 বা 650 আগের সময়, সেই সময় কিন্তু শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। এই সময় গৌড়ের রাজা হন, কিন্তু উনি উনি হচ্ছে আহ মানে পশ্চিম বাংলা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয়। সেই সময় তিনটা জনপদ হয়। এখানে হচ্ছে উনি হলো কিন্তু গৌড়ের রাজা ছিল বলা হয়তো, গৌড় গৌড়াধিপতি বলা হতো, কিন্তু উনি মূলত আসলে রাঢ় যে অঞ্চলটা ছিল, রাঢ় যে জনপদটা ছিল, ওই জনপদের আসলে রাজা ছিলেন আর কি। ঠিক আছে। তারপরে গৌড় নামে সমগ্র দেশকে সংহত করতে চেয়েছেন শশাঙ্ক, পাল রাজারা এবং সেন রাজারা, কিন্তু সেটা তারা আসলে আহ হননি, সফল হন। পরবর্তীতে এই যে ইংরেজ শাসন করলো 1947 সাল পর্যন্ত। এরপরে আসলে ভারত দ্বিখণ্ডিত হলো। মূলত কি দ্বিখণ্ডিত? ভারত এবং পাকিস্তান। তবে ভারত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দ্বিখণ্ডিত হলো। পরবর্তী 1971 সালে আমাদের রূপ নিল বাংলাদেশ। পশ্চিম বাংলা আমাদের, প্রথমে পূর্ব বাংলা ছিল, পরবর্তীতে আমরা বাংলাদেশ হলাম। তো এই ছিল আসলে আমাদের বাংলা। এই যে আমাদের টপিকটার নাম কি ছিল বলতো? টপিকটার নাম ছিল আসলে আহ বাঙালি, বাংলা এবং বাংলাদেশ। বাঙালি, বাংলা এবং বাংলাদেশ নাম ছিল এই টপিকটার নাম। তো আচ্ছা, এরপরে আমরা আসি আসলে আমাদের যে আমাদের বাঙালি, বাংলা এবং বাংলাদেশ সম্পর্কে আমরা পড়লাম এতক্ষণ ধরে। এরপরে আসো, এটা খুবই সহজ। এটা বাংলা সাহিত্যের তিন যুগ। বাংলা সাহিত্যের তিনটা যুগ সম্পর্কে একটু দেখি। আচ্ছা, আমরা একটু এটা করে নিই, তাহলে বেশি ভালো হয়। বাংলা সাহিত্যের তিনটা যুগ: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং কি আধুনিক যুগ। সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। তার মানে সপ্তম শতাব্দী মানে কি 900 থেকে 1000-এর মধ্যে, তাই না? তো এটা আমরা এগুলা এই পাশেই পড়ি। এই যে, প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200। মধ্যযুগ হচ্ছে 1350 থেকে 1800। তাহলে 1200 থেকে 1350 কি বলতো? ওই যে অন্ধকার আছে, ঠিক আছে। 1200 থেকে কিন্তু অন্ধকার। আর 1350 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। এবং আধুনিক যুগ হচ্ছে 1800 থেকে আজ পর্যন্ত যত যুগ আছে, মানে যত যা আবিষ্কৃত হয়েছে সবই হচ্ছে আধুনিক যুগের। তো এই প্রাচীন যুগের যে মেইন যে আমাদের আবিষ্কার, সেটা হচ্ছে কি একমাত্র বই, প্রাচীন যুগে পাওয়া একমাত্র বইয়ের নাম হচ্ছে কি চর্যা। আচ্ছা, এর ভাষা ছিল দুর্বোধ্য, বিষয়বস্তু ছিল দুরূহ। এবং 1200 থেকে 1350-কে বলা হয় অন্ধকার যুগ, আমরা আগেও বলছি। এরপরে বৌদ্ধ যুগে যেটা আবিষ্কার হয় সেটা হচ্ছে কি এই যে বিভিন্ন মঙ্গল কাব্য। প্রথমেই বলছিলাম যে এই সময় দেবতাদের নাম অনুসারে দেবতাদের স্তুতির দিয়ে আসলে এটা আবিষ্কৃত হতো। তো এটা ছিল আসলে এই যে তোমার মধ্যযুগের যে প্রধান প্রধান আবিষ্কার আর কি, লেখা। এগুলো সব বিভিন্ন মঙ্গল কাব্য। তো এখানে কারা কারা ছিল? যেমন বড় চণ্ডীদাস ছিল, মুকুন্দ রাম চক্রবর্তী ছিল, বিজয়গুপ্ত ছিল, চণ্ডীদাস ছিল, হ্যাঁ, বিদ্যাপতি ছিল, জ্ঞান দাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র রায়গুণাকার, আলাওল, কাজী দৌলত। ইনারা ছিলেন হচ্ছে সবই মধ্যযুগের কবি। এদের মধ্যে আমরা মুকুন্দরাম চক্রবর্তী, তারপর চণ্ডীদাস, বিদ্যাপতি,
ভারতচন্দ্র রায় গুণাকার, এসবগুলো নিয়ে আমরা একটু বেশি জানবো, ঠিক আছে। আলাওলটাও ইম্পর্টেন্ট। তো এই জন্য বলছে, দেখো মধ্যযুগের এক শ্রেণীর কাব্যকে বলা হয় মঙ্গল কাব্য। এই জন্য এই যে বলছে এগুলো বেশ দীর্ঘ কাব্য। তো এই সময়গুলো এগুলোকে আসলে কাব্য বলা আসলে হতো না, এগুলোকে মধ্যযুগের উপন্যাস বলা হতো। কারণ কাব্যে তো ওইভাবে আসলে তোমার কোনো চরিত্র থাকে না, কিন্তু উপন্যাসে থেকে চরিত্র। তো এই যে লেখাগুলো আসলে বিভিন্ন চরিত্র সমন্বয়ে আসলে লিখছিল। এই জন্য এই লেখাগুলোকে আসলে মূলত মধ্যযুগের উপন্যাস হিসেবে আখ্যায়িত করছিল আর কি। হ্যাঁ, তো মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল ছিল এই যে বৈষ্ণব পদাবলী বা শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে নায়ক ছিল রাধা আর কৃষ্ণ, না, নায়ক নায়িকা ছিল রাধা আর কৃষ্ণ। তারপরে তারপরে মধ্যযুগে কিন্তু আমরা ওই যে বলছিলাম মুসলমানদের আশ্চর্য কিছুই আবিষ্কার হয়নি তা কিন্তু না, তারাও কিন্তু সাহিত্যের প্রতি আসলে নজর দিছিল। তারা ইউসুফ জুলেখা, লাইলি মজনু এসবগুলো কিন্তু আবিষ্কার করছে। এরপরে আসলো মধ্যযুগের অবসান। মধ্যযুগের অবসানে সেখানে আসলে 1800 সালে কি হলো, 1800 সালের পর থেকে মধ্যযুগের সমাপ্তি ঘটলো, আধুনিক যুগ আসলো। তখন আসলে আধুনিক যুগে কি হলো, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। সেখানে ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে উইলিয়াম কেরি। কেরির সহায়ক ছিল হচ্ছে রামরাম বসু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, উইলিয়াম কেরির সহায়ক ছিল রামরাম বসু। 19 শতকের প্রথম অর্ধে কেটেছে সদ্য জন্মে গদ্যের লালন। এখানে আবার কারা কারা কি লিখছে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। দেখো যে প্রথম উপন্যাস লিখেন হচ্ছে প্যারিসেত মিত্র, তার নাম কি ছিল, আলালের কথা তুলা। প্রথম উপন্যাস কিন্তু, প্রথম সার্থক উপন্যাস কিন্তু দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, 1861 সালে আমি যদি ভুল না, 1865 সালে আমি যদি ভুল না করি, 61 কি 65 সালে। তো এ এ হচ্ছে আলালের দুলাল হচ্ছে লিখছিল হচ্ছে প্যারিসেত মিত্র, প্রথম উপন্যাস, কিন্তু এটা সার্থক বলা হতো না। এরপরে দেখো আমাদের মহাকাব্য রচনা করেছে মাইকেল মধুসূদন দত্ত। তাছাড়া মহাকাব্যের নাম ছিল মেঘনাদ বধ কাব্য। তাছাড়া উনি কিন্তু আধুনিক কালের তোমার হচ্ছে কি মহাকাব্য, সনেট, ওই যে 14টা করে, হ্যাঁ, তারপরে ট্র্যাজেডি, কৃষ্ণকুমারী নাটক, তারপরে মানে ট্র্যাজেডি নাটক যেটা, তারপরে প্রহসন ছিল বুড়ো শালিকের ঘাড়েরও, একে কি বলে সভ্যতা। এগুলো কিন্তু সবই মধুসূদন দত্তের হাত ধরে আসছে। উনি জন্মগ্রহণ করছিল কত, 1824 সালে। মৃত্যুবরণ করছিল কত সালে, 1873 সালে। তারপরে কিন্তু অনেক কবি, বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু, বিহারীলাল, শরৎচন্দ্র, কাজী নজরুল, জীবনানন্দ দাশ, হ্যাঁ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, এই যে বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, কত কত প্রতিভা। এখন আমরা পড়বো ওই যে মধ্যযুগ, সরি, প্রাচীন যুগের যে আবিষ্কার চর্যাপদ। চর্যাপদ কিভাবে কি আসলে হয়েছে। চর্যাপদ হচ্ছে ওই যে প্রথমে আমি অনেক কাহিনী বলে দিচ্ছি, এই জন্য এখন আর এত বেশি বলবো না। চর্যাপদকে বলা হয় আসলে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাচর্য বিনিশ্চয়। তো কোনটা আচার্য, কোনটা আচার্য না, কোনটা অনুকরণীয়, কোনটা অনুকরণীয় না, এইগুলো আসলে, হ্যাঁ। তো আমি প্রথমে বলছিলাম যে এটা হচ্ছে সান্ধ্য ভাষায় আসলে আবিষ্কৃত হয়েছিল, সান্ধ্য ভাষায় লেখা হয়েছিল আর কি, হ্যাঁ। তো এটা সর্বপ্রথম আবিষ্কৃত ছিল 1907 সালে পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এটা কিন্তু আসে, হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি ছিল, মহামহোপাধ্যায়। উনি ওই বছর গেছিল নেপালে, 1907 সালে। সেই সময় তিনি নেপালের রাজদরবার থেকে একটা গ্রন্থ আবিষ্কার করেন। সেই গ্রন্থটির নাম দেওয়া হয়েছে চর্যাপদ। তিনি আরো দুইটা বই কিন্তু নিয়ে আসছিলেন, একটা নাম ছিল ঢাকা অর্ণব, আর একটা ছিল দোহাপুর। এইটা এই 1916 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট, 1000 বছরের পুরনো বাংলা ভাষার গদ্যগান ও দোহা নামে একটা বই প্রকাশ করেন। সেখানে এই বইটা আসলে তুমি চর্যাপদটা পড়া। তো বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে, আমি প্রথমে বলছিলাম যে কেউ কেউ বলে না এটা হিন্দি, এই যে বলে অসমিয়া ভাষা বলে, উড়িয়া পণ্ডিতরা বলে না এটা উড়িয়া, মৈথিলীরা বলে না এটা মৈথিলি ভাষা, হিন্দি ভাষীরা বলে না এটা হিন্দি ভাষা। বিশাল ঝামেলায় পড়ে যায় এটা কোন ভাষা। পরবর্তীতে এই যে বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ, 1926 সাল, মানে তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ODBL, এটা খুবই ইম্পর্টেন্ট পরিচিত একটা নাম। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সর্বপ্রথম 1926 সালে উনি বলছেন যে না, এই চর্যাপদ আর কারো নাই, এটা হচ্ছে বাঙালি। পরবর্তী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে ওনার একটা রচনায় কিন্তু এটা বলছে না, হ্যাঁ আসলে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। এইভাবে কিন্তু এটা এটা প্রতিষ্ঠিত হয় যে চর্যাপদই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তো এখানে কয়টা পূর্ণ ছিল, পদ ছিল, 46টা পূর্ণ এবং একটা ছিল ছেঁড়া, এই জন্য বলা হয় 46.5টা পদ ছিল। আর এখানে 14 জন বৌদ্ধ বাউল কবি ছিল, হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট কথা, তাদের মধ্যে সবচেয়ে বেশি কবিতা লিখছিল হচ্ছে কান্নপা। এখানে কান্নপাদ, এই যে পাদ বলতে এখানে হচ্ছে এই যে সবার নামের সাথে কিন্তু পাদ আছে, পাদ বলতে এখানে আসলে কবিকে বোঝানো হয়তো আর কি। আহ কান্নপাদ,
তো কান্নপদের অপর নাম ছিল কৃষ্ণচর্য। তো তার লেখা কবিতা পাওয়া গেছে 12টা। এরপর আছে ভুসুকুপা ছিল, তার ছিল 6টা, সরহপাত ছিল 4টা, কুকুরিপাত। আচ্ছা, এই এই যে কবিদের মধ্যে 24 জন কবি না, 24 জন কবির মধ্যে একমাত্র নারী কবি ছিল এই কুকুরিপা। কুকুরিপাত হচ্ছে একমাত্র নারী। তারপর লুইপাত, শান্তিপাত, সবরপাত, এরা হচ্ছে 2টা করে কবিতা লিখছে। হ্যাঁ, এই যে, তো প্রথমে এখানে যে কথাগুলো বলা আছে এগুলো আমি সবই বলছি যে এগুলো সব সান্ধ্য ভাষায় রচিত। এগুলো বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। হ্যাঁ, এগুলা হচ্ছে বৌদ্ধ সহজিয়া যারা ছিল তাদের আসলে এই আধ্যাত্মিকতা নিয়ে আসলে লিখিত হয়েছিল আর কি। আহ অনেকগুলো এখানে এই যে টালত ঘর মোর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নিতিয়া বেশি, ব্যঙ্গ সংসার বড় হিল যা, দুহিল দুধ কি বেন্ট সামায়। তো এটা হচ্ছে কিন্তু খুবই করুণ একটা কথা। টালত মানে হচ্ছে কি, টালত মানে একটা টিলা, টিলার উপরে ঘর আছে, নাহি পরবেশী মানে তার প্রতিবেশী নাই, হাড়িতে ভাত নাহি মানে হাড়িতে তার ভাত নেই, নীতি আবেশী এজন্য সে কি হয়, নীতি মানে প্রত্যেক দিন নই, নিত্যনৈমিক একটা ব্যাপার আর কি। হ্যাঁ, প্রত্যেক দিন নিত্যদিন সে একটু কি থাকতো, উপোস থাকতো আর কি, আবেশী থাকতো। তো তারপর হচ্ছে ব্যঙ্গ মানে কি, তার ব্যাঙের মতো সংসার যাচ্ছিল, ব্যঙ্গ সংসার বড় বড়হিল যা যাচ্ছিল আর কি। তো দুহিল দুধ কি বেন্টে সামাই মানে দোহানো দুধ, বেন্টে মানে কি বাটে, গরুর বাটে আবার চলে যাচ্ছিল। তার মানে কি বোঝাচ্ছে, এটা কিন্তু ওই যে সমাজের উঁচু শ্রেণীর যে লোকের অত্যাচার, সেই অত্যাচারের কথাটাকে আসলে বোঝানো হয়েছে, যে দোহানো দুধ ফিরে যাচ্ছে আবার গাভীর বাটে। মানে এখানে আসলে চর্যাপদে বিভিন্ন ভাবে আবার কি কা তরুবর পঞ্চবিডাল, তখন কিন্তু আমাদের একটা পঞ্চ ইন্দ্রিয়ের কথা দেওয়া হয়েছে। আবার আরো অনেক এখানে কিন্তু এই যে আমাদের উম, এখানে আবার একটা সবরীপাদ, যিনি হচ্ছে সবচেয়ে ভালো কবিতা লিখছিলেন, উনি কিন্তু ওনার বইকে নিয়ে অনেক সুন্দর সুন্দর একটা লিখছে। উষ্ণা উষ্ণা পাবতহি বসই সবরী বালি, বালিকার বালি মানে এখানে বালিকা, পর্বতের উপরে তার বউ বসে আছে। এই যে এখানে একটা তার ব্যাখ্যা দিছে, উঁচু উঁচু পাহাড়ে সেখানে তার শবরী বালিকা বসে আছে, তার পরিধানে এই যে বহুবর্ণ পুচ্ছ, এই যে এখানে বলছে, sorry, এই যে মরঙ্গি কৃচ্ছ পরহীন শবরী গিবত গঞ্জরি মালি, এখানে গিবত মানে গলায় হচ্ছে গুঞ্জরি মালা দিছে। উমত শবরী পাগল মানে উন্মত্ত হয়ে গেছে শবরী পাগল, মাকর গুলি গোহারাতে হরি, নিয়া ঘরে নাম সহজা সুন্দরী, তার বউয়ের নাম ছিল সহজ সুন্দরী, পরে বলে যে না এ তো আমারই বউ, ঠিক আছে। এই যে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে আর কি। এই ছিল মূলত আসলে এই চর্যাপদ সম্পর্কে কিছু কথাবার্তা। বাংলা কবিতা 1800 সালে আগে যা কিছু রচিত তার সবই হচ্ছে গাওয়ার উদ্দেশ্যে রচিত হয়েছে। আমি প্রথমে বলছিলাম যে না, এই যে অস্থির পাগল সবর তুমি গোল বাঁধিও না, এ তোমার স্ত্রী নাম সহজ সুন্দরী। হ্যাঁ, তো ওখানে উনি অনেক সুন্দর কবিতা লিখছেন নিজের বউকে নিয়ে। তো তারপরে এই যে আমরা বললাম চর্যাপদ এই পর্যন্ত আসলে একটু কথাবার্তা এই পর্যন্তই ছিল চর্যাপদ সম্পর্কে। তো সর্বপ্রথম আমি বলছিলাম যে যখন 1800 সালে আগে যা আবিষ্কৃত হয়েছে সবকিছু আসলে গাওয়ার উদ্দেশ্যে, বা এগুলো হচ্ছে সবই ছিল পদ্য টাইপের, ঠিক আছে, ছন্দে 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 আসলে রচিত হয়েছিল। 1800 সালের পরে আসলে এই যে আমরা গদ্য ভাষার আমাদের প্রচলন শুরু হয়। অন্ধকারের 150 বছর, এখানে অন্ধকারের 150 বছর আমি এখানে অনেক কথা বলছি আগে, যে অন্ধকারের 150 বছরে যে কিছুই লেখা হয়নি এমন না। তবে সেই সময় আসলে আমাদের কল ছিল না, ঠিক আছে, ছাপাখানা ছিল না, এই জন্য অনেক কিছু আসলে তখন মুখস্থ থাকতো, একে অন্যকে বলতো, সেটা থাকতো। তো ওই যে বাঙালিরা এসে মুসলমানরা এসে যে অনেক ইতিহাস মতে যে রক্তপাত চললো 150 বছর ধরে, রক্তপাত চলতে পারে না আসলে। তো বলছিল যে আসলে মারার জন্য আসেনি, তারাও সাহিত্যের জন্য কাজ করছিল, তবু ইতিহাস বলে যে না, তারা এই সময় হত্যাযজ্ঞ চালাইছিল, যার কারণে আসলে অনেক মানুষ মারা গেছিল। তো যাই হোক, তো এই অন্ধকার যুগে আসলে তেমন কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায়নি। এখানে একটা কথা মনে রাখবা, 1200 থেকে 1207 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা আসে মুসলমান। এরপরে বলছে এখানে এই কথাগুলোই বলা আছে মূলত, যে আসলে কেমন কি আহ, তারা যে মুখস্থ করে কবিতা, যারা ভালোবাসো তারা মুখস্থ করে রাখতো কবিতা। তো যারা মারা গেছিল বা এগুলো তো একটা মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়া স্বাভাবিক যদি সেটা না লেখা হয়। এরপরে 1350 সালের পরে আমাদের বড় যে একটা ধামাকা চলে আসছে, সেটা হচ্ছে বড় চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অন্ধকার যুগের পরপরই এই যে মধ্যযুগে আমাদের যে শুরু হলো শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর মনসা মঙ্গল, হ্যাঁ, তারপর অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এগুলো সবই কিন্তু এই মধ্যযুগের আমাদের রচনা। এই মধ্যযুগের রচনায় পায় বাঙালি ভাষার বিকাশের পরিচয়।
প্রদীপ জ্বললো আবার। প্রথমে কি বলছিল বলতো? প্রথমে হচ্ছে আমাদের আহ এই যে চর্যাপদের আগে কি বলছিল? প্রথম প্রদীপ ছিল চর্যাপদ। এবার অন্ধকার যুগ হলো, অন্ধকারে 150 বছর, তারপরে আবার প্রদীপ জ্বললো আবার কইছে। হ্যাঁ, প্রদীপ জ্বললো আবার মঙ্গল কাব্য। এই যে মঙ্গল কাব্য আমি প্রথমেই বলছিলাম, এই যে মঙ্গল কাব্যগুলা কিসের জন্য আবিষ্কৃত হতো? মানে এই দেবতাদের খুশি করার জন্য বা দেবতাদের উদ্দেশ্য করে। তো আগে এই যে মঙ্গল কাব্যের লেখার মধ্যে বিষয়টা ছিল হচ্ছে দেবতারা আসলে ছিল নিচু শ্রেণীর, এমন একটা কথা এখানে বলা হয়েছে যে দেবতারা আসলে আহ, চাইতো যে আমাদের জোর করে জোর করে আসলে তার পূজা চাইতো আর কি। হ্যাঁ, এমন একটা বিষয়। তো সেগুলাই কিন্তু আমরা এই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গলে পাবো। আমরা যখন পড়বো তখন দেখবা যে আহ, দেবী চাচ্ছে জোর করে তার আসলে পূজা করতে, কিন্তু সে চাচ্ছে না পূজা করতে, এরকম একটা কাহিনী আর কি। এখানে দেখো বলছে একটা দীর্ঘ অসাধারণ শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কিন্তু বড়ু চণ্ডীদাস। এটা ওনার নাম তিনটা ছিল, সেই সম্পর্কে আমরা পরবর্তীতে তোমরা জানবা। তো এই হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। 1909 খ্রিস্টাব্দে কাব্যটি বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। আর 1907 সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়েছিল কিন্তু চর্যাপদ। আর 1909 খ্রিস্টাব্দে কাব্যটি এই যে আমাদের বড়ু চণ্ডীদাসের লেখা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা একটা গোয়ালঘর থেকে উদ্ধার করছে। তা কয়েকটা পৃষ্ঠায় ছিল না, এই সম্পর্কে তুমি যখন শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে জানবা তখন আসলে আরো বিস্তারিত জানবা। শ্রীকৃষ্ণ কীর্তনের কবি ছিল বড়ু চণ্ডীদাস। উনি বাংলা ভাষার প্রথম মহাকাব্য, তিনি আমাদের প্রথম রবীন্দ্রনাথ। কথাটা কিন্তু অনেক একটা বড় কথা যে উনি ছিলেন আমাদের প্রথম রবীন্দ্রনাথ। মানে রবীন্দ্রনাথ এসে যখন আমাদের আধুনিক যুগে যখন আমাদের বাংলাটাকে প্রসারিত করে শুরু করলো ওনার হাত ধরে, হ্যাঁ, তো ঠিক ওইরকমই মধ্যযুগে উনি ছিল আমাদের প্রথম রবীন্দ্রনাথ। ওনার হাত ধরে, বৌচন্দ্রী হাত ধরে শ্রীকৃষ্ণ কীর্তন, রাধা এবং কৃষ্ণের যে কাহিনী, যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে বিস্তারিত জানবো তখন আমরা এগুলো বলবো। তো মধ্যযুগ মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস, এই কথা আমি আগেও বলছি। মঙ্গল কাব্যটা ছিল মূলত মধ্যযুগের উপন্যাস। সেই সময় আসলে কাব্যে লেখা হলেও এটা যখন দেবতাদের বিভিন্ন কাহিনী আসলে সেখানে বর্ণনা হতো। এই দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এই কাব্যগুলো রচিত হয়েছে বলে মঙ্গল কাব্য বলা হয়। অনেকে আবার বলতো যে না, এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত আসলে এটা পঠিত হতো, এই জন্য বলা হতো এটা মঙ্গল কাব্য। যাই হোক, প্রায় 500 বছর ধরে মঙ্গল কাব্য রচিত হয়েছে। এখানে কিছু কথা বলা হয়েছে যে এই মঙ্গল কাব্যে কিভাবে আসলে হয়েছে একটু পড়ে শোনা, হ্যাঁ। যে প্রতিটা কাব্যে দেখা যায় স্বর্গের কোন এক দেবতা নিজের কোন একটা অপরাধের জন্য শাপগ্রস্ত হয়। তখন তাকে স্বর্গে আর বসতে দেওয়া হয়, তখন তাকে কি হয়, পৃথিবীতে জন্ম নেওয়া হয়। মানে মঙ্গল কাব্যের স্ট্রাকচারটা কেমন সেখানে আমি বলছি। তখন বলে সেও তার স্ত্রী সহ চলে যায় পৃথিবীর মাটিতে, জন্ম নেয় কোন একটা সাধারণ মানুষের কন্যা হয়। তারপর তাদের বিয়ে হয়। তারপর স্বর্গের কোন এক দেবতা হাজির হয় তাদের সামনে, বলে আমার পূজা তোমরা পৃথিবীতে প্রচার করো। তারা তখন সেই দেবতার পূজা যখন প্রচার করে মানুষের মধ্যে, তখন তারা আসে আস্তে আস্তে তাদের ওই যে একটা অভিশাপ বা তাদের একটা শাপগ্রস্ত হয়েছিল ওইটা কাটিয়ে ওঠে, তারপর আবার তারা স্বর্গে ফিরে যায়। মানে মূলত তারা স্বর্গে ছিল এবং তারা কোনো একটা ভুল করছে, তারপরে তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। পৃথিবী তো আসলে একটা খারাপ জায়গা ধরতে গেলে, কারণ স্বর্গ মানে কি ভালো জায়গা, স্বর্গ থেকে তাকে পৃথিবীতে দেওয়া হয়েছিল। আমাদের মুসলমান ধর্মে কিন্তু এরকম একটা কথা বলা হয়েছিল যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম যখন ছিল, ওনারা একটা গন্ধম ফল খাইছিল, সেই ফল খাওয়ার কারণে আল্লাহ তালা ওনাদেরকে দুনিয়ায় পাঠাই দিয়েছিল, তাই না? তো এইরকম আর কি এখানেও হিন্দু ধর্মেও ঠিক ওই একই রকমই আসলে একটা কথাবার্তা, যে ওই তারা কোনো একটা ভুল করছিল তার কারণে পৃথিবীতে পাঠাই দেওয়া হয়েছিল। যাই হোক, এই মঙ্গল কাব্যগুলা বিভিন্ন দেবতার নাম অনুসারে আসলে রচিত হয়েছিল। যেমন দেখো যে চণ্ডী মঙ্গল, সেটা হচ্ছে দেবতা চণ্ডী, চণ্ডীর পূজা প্রচারের জন্য এটা পড়বো আমরা। তারপর মনসা দেবীর পূজা প্রচারের জন্য রচিত হয়েছিল মনসা মঙ্গল। তারপর শিবের পূজা প্রচারের জন্য শিব মঙ্গল কাব্য। তারপর অন্নদা মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল কাব্য, হ্যাঁ। হ্যাঁ, এগুলা সবই ছিল। তো এখন পরবর্তীতে আসো, এই চণ্ডীমঙ্গল কাব্য কারা কি লিখছে এগুলো একটু জানতে হবে। চণ্ডীমঙ্গল কাব্য লিখছেন হরিদত্ত নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস এবং আরো অনেক। না, সরি, মনসা মঙ্গল কাব্য এটা। মনসা মঙ্গল কারা লিখছেন এটা। আর চণ্ডীমঙ্গল লিখছেন হচ্ছে মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তী উনি আসলে মেন হেড আসলে এখানে। তবে ভারতচন্দ্র রায় গুণাকার ওনারা প্রমুখরা লিখছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে একজন অনেক বড় কবি সুধীন্দ্রনাথ দত্তের কথা বলা হয়েছে বাংলা সাহিত্যের। উনি বলছিল যে বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে অপাঠ্য, কারণ হচ্ছে
সবকিছুই আসলে ওই যে মঙ্গল কবিতা, ওই যে সবকিছুই দেবতাদের নামে লেখা, হ্যাঁ এগুলা। তারপর দেখো মঙ্গল কাব্যগুলো দেবতা দিয়ে নিয়ে লেখা, এই কথা আমি বলছিলাম, ওরা হচ্ছে নিম্ন শ্রেণীর দেবতা, যাদের মানুষ পূজা করতে চায় না, তাই তারাও ক্ষমাহীন, অত্যাচার করে, লোভ দেখিয়ে, বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তারা আসলে পূজা ভক্তি আদায় করতো। পরবর্তীতে পূজা দ্বারা যদি করতো, তখন পরে তাদের আবার হচ্ছে সে করতো যে হ্যাঁ ঠিক আছে, তোমাদের সব ফিরিয়ে দেওয়া হবে। এর মধ্যে ছিল মনসা মঙ্গল যে কাব্য, সেই মনসা দেবী ছিল আসলে এক চোখ কানা। তো এক চোখ কানা এই চাঁদ সওদাগর যে ছিল, তাকে বলছিল যে তুমি আমার পূজা করো। তখন সে আসলে পূজা করতে রাজি নেই, যে এরকম এক চোখ কানা একটা দেবীর আমি পূজা করবো। সে বিশাল কাহিনী পরবর্তীতে, ওই যে লক্ষিন্দরকে মেরে ফেলছিল। পরবর্তী আমরা পড়বো, এই যে মনসা মঙ্গল আমরা দেখবো, তখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে আসলে, সরি, হ্যাঁ এখানে হচ্ছে এই যে কবি কঙ্কন মুকুন্দ রায় চক্রবর্তী, কবি কঙ্কন বলা ওনার একটা উপাধি, ওনার সম্পর্কে আমরা আসতেছি, পরবর্তীতে পড়তেছি। এখানে কালকেতু ফুলের গল্প, ধনপতি লবণার গল্প, বেহুলা লক্ষিন্দরের গল্প, এগুলা এই যে পরবর্তীতে আমরা বিস্তারিত পড়তেছি একটু পরে। এখানে মূলত এই তেমন আর কিছু কথা বলা হয় না, ওখানে বলা হয়েছিল যে কিভাবে আসলে আহ তারা দেবতার কথা উল্লেখ করতো, কিভাবে আসলে আবার পুনর্জীবিত করতো, এইগুলো আসলে বলছে এখানে। এখানে আসো এবার আমরা চণ্ডী মঙ্গলের যে চণ্ডী মঙ্গল, ওহ সরি, কোথায় চলে গেলাম আমরা, অনেক দূর চলে গেলাম। আমাদের আর বেশিক্ষণ নাই, আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ খুব দ্রুত। এই যে আমরা চলে আসছি চণ্ডী মঙ্গলের সোনালী গল্প। চণ্ডী মঙ্গলের দুইটা গল্প আছে, কালকেতু ফুলুরা গল্প। এই কালকেতু ফুলুরা গল্প আমরা এখন পড়বো, ঠিক আছে। একটু এগুলো একটু পড়ে পড়ে শোনাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কালকেতু ফুলুরা গল্পটা হচ্ছে এই যে আহ, নীলাম্বর ছিল স্বর্গে, খুব সুখে ছিল নীলাম্বর, এবং তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম ছিল ছায়া। স্ত্রীর নাম ছিল হচ্ছে ছায়া। তো নীলাম্বর ছিল হচ্ছে স্বর্গে খুবই সুখে শান্তিতে ছিল, এবং তার স্ত্রীর নাম ছিল ছায়া। তো কিন্তু তার আকাশে খুবই আসলে মেঘ দেখা গেল। চণ্ডীর ইচ্ছা হয়েছে, চণ্ডী একটা দেবী, চণ্ডীর দেবী, উনার স্বামীর নাম হচ্ছে শিব, ঠিক আছে। তো সে চণ্ডীর ইচ্ছা হইলো যে না, এই নীলাম্বর হচ্ছে আমার পূজা করে। তখন কি করতে হবে, তাকে আসলে তো দুনিয়া পাঠানো লাগবে। তো এখন বলছে দেখো, চণ্ডী তার স্বামী শিবকে বললো নীলাম্বরকে দুনিয়াতে পৃথিবীতে পাঠায় দাও, তখন সেই পৃথিবীতে আমার পূজা প্রচার করে। কিন্তু শিব বললো যে আমি আসলে তো কোনো অপরাধ করি নাই, তাহলে আমি কেন আসলে আহ এটা করবো আর কি। তো একদিন কি হয়েছে, যে নীলাম্বর আসলে ওই বাগান থেকে ফুল তুলে শিবের পূজা করতে গেছিল। এখন সেখানে ওই ফুলের ওই যে ওর মধ্যে আহ চণ্ডী আসলে একটা বিষাক্ত সাপ বা বিষাক্ত কীটে পরিণত হয়ে ওর মধ্যে ছিল। হ্যাঁ, যখন যেই না নীলাম্বর আসলে যেই শিবকে পূজা করতে গেছে, সেই শিবকে আসলে কামড়ায় দিল। তখন শিব ওকে দিছে যে যাও পৃথিবীতে চলে যাও। তখন ও হচ্ছে এই যে উম, আমাদের যে কি নামটা হচ্ছে, যে চণ্ডীর যে স্বামী শিব, তার অভিশাপে আসলে এই যে তোমার নীলাম্বর, যে নীলাম্বর হচ্ছে পৃথিবীতে চলে আসে। তো এই নীলাম্বরের নাম হলো কালকেতু, আর তার যে স্ত্রী, সে হচ্ছে নাম হলো হচ্ছে ফুল্লুরা। ওই যে ছায়া, সেই ছায়ার নাম হলো ফুল্লুরা। তো এই যে আহ, সে জন্ম নিল, এই যে কালকেতু জন্ম নিল, মানে নীলাম্বর, সে আসলে ধর্মকেতু নামক একটা ব্যাধের পুত্র হয়ে সে জন্ম নিল। আর অপরদিকে আবার হচ্ছে তোমার এই যে ছায়া, এই যে ছায়াও একটা ব্যাধের কন্যা হয়ে জন্ম। পরবর্তী 11 বছর বয়সে এই কালকেতুর সাথে ফুলুরার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর পৃথিবীতে তারা বিশাল সুখ শান্তিতে কাটাচ্ছিল। এখানে এই যে কালকেতু ছিল খুবই ভালো একজন শিকারী, ঠিক আছে, বিশাল ভালো শিকারী। তো সে কি হলো, প্রত্যেকদিন শিকার ধরে আনতো, বড় বড় শিকার করতো, সিংহ, আহ, পশু শিকার করতো। তো বনের পশুরা ওকে ভয় পাইতো, এমন একটা অবস্থা। তো একদিন কি হলো, এই যে চণ্ডী তো ইচ্ছা করে এই কাজটা করছে, ওর 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 পূজা নিবে বলে, তাই না। তো এখন হচ্ছে কি, ও ইচ্ছা করে, কি হয়েছে, একদিন সকল পশু পাখিকে কি করছে, সরাই দিছে। সরাই দিয়ে কিছুই পায় না, কিছুই পায় না। একদিন তো খাইতে পারে নাই, পরের দিনও দেখে যে কিছুই নাই। এক পর্যায়ে একটা স্বর্ণ গদিকা পাইছে। স্বর্ণ গদিকা মানে কি জানো, গুইসাপ। এই তো একটা গুইসাপ পাইছে, ঠিক আছে, সেই গুইসাপটাকে ধরে নিয়ে আসছে বাসায়। যে তখন কালকে তো এবার ফুলুরাকে বলছে, তাহলে তুমি এই গদিকা, স্বর্ণ গদিকা যে আছে, এটাকেই তুমি আজ রান্না করো, এটাই আমরা খাবো। তো পরবর্তীতে কি হলো, ওই যে গদিকা কিন্তু ইয়ে ছিল না, মানে গুইসাপ ছিল না, মূলত ওইটা ছিল, ওটা আসলে তোমার হলো ইয়ে চণ্ডী, যে দেবী, চণ্ডী দেবী, সেই চণ্ডী দেবী ছিল। হ্যাঁ, এই যে এই গদিকাটা আসলে ছিল চণ্ডী দেবী। সে হচ্ছে কি হলো,
এই যখন ইয়ে তোমার কালকেতু কালকেতু ওইটাকে ফুলরাকে এই যে কালকেতু ফুলরাকে বললো এই গদিকাটাকে আজ রান্না করো, পাশের বাড়ির বিমলাদের থেকে কিছু খুদ এনে রাখো, আমি হাটে যাচ্ছি। এই যে হাটে যাচ্ছে, ও হাটে গেল আর একে বললো যে রান্না করতে। এর মধ্যে ও হচ্ছে সুন্দরী একটা যুবতীর রূপ ধারণ করলো, অপরূপ সুন্দরী রূপ ধারণ করলো। এইটা দেখে তো ফুলরা খুবই আসলে ভীত হয়ে গেল যে কি হয়ে গেল। তখন ভাবলো যে এতদিন তো তাকে আমি হ্যাঁ, এত ভালো সংসার করে আসছি, এখন মানে আমার সংসারে আগুন লাগবে। হ্যাঁ, তো এটা বললো। তো তারপরে এটা শুনেই ফুলরা হাটে চলে গেল, দৌড়ে চলে গেল হাটে কালকেতুর কাছে। সব কথা শুনে কালকেতু তো অবাক হয়ে গেল, কারণ কালকেতু খুবই আসলে আহ একটা বোকাশোকা মানুষ, এত কিছু বুঝতো না, তবে সে খুবই দৃঢ় স্বভাবের মানুষ ছিল আর কি। তো কি করলো এখন, আহ এই চণ্ডী বললো কি তোমরা আমার পুজো করো, ওই ও একটা এর মধ্যে হইলো কি যে কালকেতু তীরধনুক জুড়লো, তীরধনুক জুড়ে ওই যুবতীকে হত্যা করতে লাগলো। তখন কালকেতু তীর নিক্ষেপ করতে যাবে, সেই সময় একটা বিস্ময়কর ঘটনা। তখন দেবী চণ্ডী নিজের মূর্তিতে দেখা পেল, তখন সে আশ্চর্য সুন্দরী মেয়ে পরিণত হলো দেবী চণ্ডীতে। তখন চণ্ডী এগুলা দেখে তো মানে এগুলা দেখে কালকেতু এবং ফুলরা খুবই মুগ্ধ হয়ে গেল। যে চণ্ডী বললো যে তোমরা আমার পূজা প্রচার করো, আমি তোমাদের অজস্র সম্পদ দেবো, রাজ্য দেবো। তখন এটা শুনে কালকেতু আসলে তো এত বোকাশোকা মানুষ, তো ও রাজি হয়ে গেল আসলে। তখন এখানে ও ওদেরকে 7 কলস ধন দান করলো। এই ধন টন দিয়ে বিশাল সে মালিক হয়ে গেল, বিশাল ধনের মালিক হয়ে গেল, রাজা হয়ে গেল, ব্যাত থেকে একদম পুরো রাজা হয়ে গেল। তো এখানে এখানে একটু ব্যাখ্যা বলা আছে, এক ঘোড়া অবশেষে দেখি মহাবীর, মানে ও কাঁধে করে 2 কড়া ধন নিয়ে যাচ্ছিল তার বাড়িতে, এবার লাস্টের দিকে একটা ধন বাকি ছিল এরকম আর কি। তো যাই হোক, এরপর সে হচ্ছে এই আহ তোমার এই কালকেতু কালকেতু অনেক ধনী হয়ে যায়, কালকেতু অনেক ধনী হয়ে যায়, গুজরাটে যেয়ে বন কেটে বিরাট নগর নির্মাণ করে। তখন সেখানে একটা ভারদত্ত নামে একটা দুষ্ট লোক, সে বলে কি আমি তোমার মন্ত্রী হবো, মানে অসৎ উদ্দেশ্যে আর কি। তখন কালকেতু তাতে রাজি হয় না। তখন সে রাজি না হলে কলিঙ্গের যে রাজা, সেই রাজার কাছে চলে যায়। তখন রাজাকে অনেক কিছু ভুলভাল বুঝায় কালকেতুর সাথে যুদ্ধ শুরু করে দেয়। এখন কালকেতু যাতে বোকাশোকা মানুষ, এত তো যুদ্ধ পারে না। এখন কালকেতু হেরে যায়। কালকেতু হেরে গেলে তো খুবই তাকে হচ্ছে বন্দি করে দেয়। বউয়ের পরামর্শে সে আবার ওই যে ধানের গোলার মধ্যে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে কলিঙ্গ রাজ যে ছিল তাকে বন্দি করে নিয়ে গেছিল। এমন সময় আসলে চণ্ডীতে পাঠাইছিল কিসের কারণে, ওর যেন চণ্ডী আহ, চণ্ডীকে যেন আসলে পূজা করে। এখন কারাগারের মধ্যে কালকেতু দেবী চণ্ডীকে স্মরণ করছে, স্মরণ করলে দেবী চণ্ডী এতে খুবই আসলে খুশি হয়েছে। খুশি হয়ে ওই যে কলিঙ্গের রাজা, সেই কলিঙ্গের রাজা স্বপ্নে দেখা দিচ্ছে যে এই কিন্তু আসলে কালকেতু আমার ভক্ত, তুমি ওকে মুক্ত করে দাও। পরবর্তীতে আসলে ওই যে কে মুক্ত করে দিছে কালকেতুকে, এবং তাদের রাজ্য সব ফিরাই দিছে, এবং ফুলরার কাছে আবার ফিরে গেছে। পরবর্তী আবার মহাসময়ে তারা নীলাম্বর এবং ছায়ারূপে তারা আবার স্বর্গে ফিরে গেছে। এই হলো মূলত আমাদের চণ্ডী মঙ্গলের আসলে কাহিনী আর কি। এরপরে আসলে মনসা মঙ্গল। মনসা দেবী যে ছিল, ওই যে এক চোখ কানা ছিল, যে 7 সদাগরের কাছ থেকে চাচ্ছিল যে পূজা করুক, এটা চাচ্ছিল। তো এখানে একটু পড়ে শোনায়, 7 সদাগর ছিল হচ্ছে স্বর্গে। স্বর্গে শোনা যায় অনেক সুখে ছিল, 7 সদাগরও ছিল, কিন্তু তার কপালে সুখ বেশি ছিল। এর কারণ হচ্ছে মনসা দেবী। মনসা দেবী তাদের উপর কি অভিশাপ দিল, অভিশাপ দিল স্বর্গচ্যুত হয়ে যেন মর্তে জন্মায়। তো চাঁদ ছিল গর্বী আত্মবিশ্বাসী পুরুষ, সে কিন্তু খুবই আসলে স্ট্রং একজন পুরুষ। সেও ধমকি এলো মনসাকে, আমি পৃথিবীতে যাচ্ছি কিন্তু সেখানে তোমার পূজা করবোই না। এরকম একটা এরকম একটা বিরাট একটা মনোমালিন্য নিয়ে তাদের আসলে হয়ে গেল। কারণ চাঁদ আসলে পৃথিবীতে এসে জন্ম নিল এবং তার স্ত্রীর নাম হলো সনকা। মানে এই চাঁদ কিন্তু 7 সদাগর মনসার কোনো পূজা করতো না, কিন্তু সনকা গোপনে লুকিয়ে লুকিয়ে এই মনসার পূজা করতো। তো চাঁদ একদিন হচ্ছে দেখে পেলো যে স্ত্রী মনসা পূজা, তখন সে লাথি দিয়ে ভেঙে পড়লো মনসার যে মঙ্গল ঘট যেটা ছিল, যে পূজা করতো ওইটা ভেঙে ফেলতো। তখন দেখে তো মনসা খুবই রাগ রাগ হয়ে গেল। আর মনসা হচ্ছে কি সাপের দেবী। হ্যাঁ, মনসা থেকে সাপের দেবী। তখন এই যে ও তো রেগে গেছে, এই যে ওর পূজা করতে দেয় নাই, তখন ও একে একে 6 শিশুপুত্রকে মেরে ফেলছিল। শিশুপুত্রকে মেরে ফেলছিল মনসা। ওদের যে ইয়ে বাচ্চা ছিল, সেই বাচ্চাকে মেরে ফেলছিল। পরে ছনকা খুবই আহ, মনে মনে করছিল, আহ, মনসাকে ডাকছিল যে না, আমাদের পুত্রকে ফিরায় দাও। তখন মনসা বলছিল যে না, আহ, এটাকে কি হতে হবে, যে আমার যদি তোমার স্বামী যদি আমার পূজা করে, তবে এই যে দেখো, বলো তো আমার পূজা করো, আমি সব ফিরে দেবো। চাঁদ তবু অটল, চাঁদ আসলে কিছুতেই
ওর আসলে ইয়ে করেনি। আচ্ছা, দেখি কোথায় গেল। এটা ঠিক আছে। চাঁদ আসলে কোনোভাবেই আসলে মনসার করতো না, পূজা করবে না বলছিল। তো সনকাও খুবই আসলে করলো যে একটা পুত্র সন্তান দাও। তখন দিল, একটা পুত্র সন্তান দিল, তবে বলল যে এই পুত্র বিয়ের রাত্রে সাপের কামড়ে মারা যাবে। এই হলো। পরবর্তীতে কি হলো, এই যে বাচ্চা হলো, এর পরবর্তীতে একদিন 4 শতকে 14 ডিঙ্গা সাজিয়ে বাণিজ্যে বের হলো। এখন পরবর্তীতে বিদেশ গিয়ে সব ডিঙ্গা ভরে সব বাণিজ্য টাণিজ্য করে বাসার দিকে আসলো। এমন সময় মনুষ্যত্ব সহ্য হয় না, মনুষ্যত্ব ওর উপর রাগ আছে যে আমার এখনো করে না, আহ, পূজা করে না। তো এই জন্য কি করলো, ওর যে ডিঙ্গা সেটা হচ্ছে ডুবাই দিল। ডুবাই দিল, সবকিছু একদম নষ্ট করে দিল। তখন 12 বছর, 12 বছর সে আসলে। আরেকটা বিষয় আছে, ও একদিন হয়েছে কি দেখো, এই মনসা আশ্রয় করার মতো একটা বস্তু ভাসি দিল চাঁদের দিকে। তো চাঁদ এতটাই আত্মবিশ্বাসী এবং এতটাই আসলে ইগো যে আসলে ওইটা ধরেই নাই। যাই করে হোক, সে হচ্ছে বলিষ্ঠ আত্মবিশ্বাসী একটা পুরুষ। সে আসলে ওইগুলো ঘৃণা করে, কারোর দয়া সে বাঁচবে না। পরবর্তীতে সে ভাসতে ভাসতে যাই করে সে একটা পাড়ে আসছে, সেখানে 12টা বছর সে কেটে গেছে। তারপর সে স্বদেশ ফিরে এসে দেখলো যে তার আসলে ছেলে, খুব সুন্দর একটা ছেলে হয়েছে, শিশুপুত্র। তার নাম হলো লক্ষিন্দর। এই লক্ষিন্দর, এই লক্ষিন্দরের সাথে বিয়ে হয়েছে বেহুলা। এই যে লক্ষিন্দর বেহুলা আমরা শুনছি না, বিভিন্ন গান টান শুনছি না, এই সেই কিন্তু লক্ষিন্দর আর বেহুলা। এই লক্ষিন্দর ছিল কে বলতো? লক্ষিন্দর ছিল হচ্ছে এই যে আমাদের চাঁদের ছেলে আর কি, হ্যাঁ। এই সুন্দরী পাত্রী ছিল, ওনার নাম উদয়নগর, তার মেয়ের নাম ছিল বেহুলা। বেহুলা ছিল খুবই স্বামী ভক্ত, এই লক্ষিন্দরের প্রতি বিশাল স্বামী ভক্ত। এই আমরা পড়ছি, বলছি, দেখি। তো যাই হোক, এই তো জানতো যে বিয়ের রাতে মারা যাবে। আহ, আগের থেকে তো মনসা বলে দিয়েছে, ছেলে দিলাম ঠিক আছে, কিন্তু বিয়ের রাতে মেরে দেবে। তো এই জন্য মৃত্যু ঠেকাতে চাঁদ আসলে সবাইকে ওই যে শিল্পীদের ডেকে আনে, সুন্দর করে একদম ছিদ্রহীন লোহার ঘর বাসর সাজাইতে বলে। তবুও এই যে মনসা ওই শিল্পীদের স্বপ্নে দেখা দেয়, যদি তোমরা ছিদ্র না তৈরি করো তাহলে তোমাদের ভাগ্যে মৃত্যু লেখা। তখন কি হয়, শিল্পীরা আসলে ছিদ্র তৈরি করে দেয়। তো ওই সেই ছিদ্র দিয়ে ঢুকে পড়ে, দিয়ে আসলে মনসা লক্ষিন্দরের মৃত্যু ঘটায় সাপের কামড়ে। তো আগের দিনের নিয়ম ছিল, যখন কেউ সাপে মারা যাবে, সাপে কেটে মারা যাবে, তখন তাকে ভেলায় করে ভাসায় দিতে হবে। তখন বেহুলা বলল যে না, আমি আমার স্বামীর সাথে যাব। তো তখন ও অনেক তর্কাতর্কি হলো, তখন হচ্ছে ও সে স্বামীর সাথে ওকে পাঠাই দিল। সেই নদী যে নদীতে ভাসা দিয়েছিল, সে নদীর নাম ছিল হচ্ছে গাঙ্গুর। তো এখানে হচ্ছে লক্ষিন্দর সে এভাবে ভেসে চলছে, তো চলছে চলছে তো চলছে। একদিন এক জায়গায় এসে সে আসলে থামে, একটা ঘাটে এসে থামে। সেই ঘাটে এসে দেখে স্বর্গের একটা ধোপানি, সে এসে প্রত্যেকদিন কাপড় ধুতো। তো একদিন সে দেখে সে কাপড় ধুতে একটা বাচ্চা নিয়ে আসছে। তো সে বিশাল দুষ্টুমি করলে একটা আঘাতে মেরে ফেলছে। মেরে ফেলার পর আবার কাপড় কাচা হয়ে গেল, তাকে আবার বাসায় নিয়ে চলে গেছে। এটা তো দেখে বেহুলা তো দেখে তো খুবই অবাক, যে কি হলো, তাহলে আমার বর, আমার যে লক্ষেন্দর, একেও তো বাঁচানো সম্ভব। তাহলে ও ধোপানির কাছে খুবই মানে রিকোয়েস্ট করলো যে আমার আমার বরকে এভাবে বাঁচায় দাও। তো ওই ধোপানির নাম ছিল হচ্ছে নেতা। তো ধোপানি বলছো না, আমি বাঁচাইতে পারবো না, তোমাকে একটা পথ বলতে পারি, সেটা হচ্ছে তুমি স্বর্গে যাও। দেবতারা খুব নাচ পছন্দ করে, তুমি যদি নেচে তাদেরকে খুশি করতে পারো, তাহলে দেখা যায় তোমাকে আসলে দিতে পারে, লক্ষিন্দরে আসলে জীবন ফিরাই দিতে পারে। তো যথারীতি সে বেহুলা আসলে গেল। এই যে আহ আশার মোম জ্বলে উঠলো বেহুলার চোখে। সে স্বর্গে গেল, দেবতারা বসে আছে, তাদের সামনে বেজে উঠলো বেহুলা, বেজে উঠলো তার পায়ের নুপুর। বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠলো চারদিক, তার নুপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক। হ্যাঁ, বেহুলা নিতে অসাধারণ একটা অবস্থা। তারা খুব সবাই আসলে যে ইয়ে হয়ে গেল, খুশি হয়ে গেল। পরবর্তীতে এমন সময় ফিরাই দেবে লক্ষিন্দরকে, এমন সময় আসলে আবার সেই মনসা এসে হাজির। মনসা এসে বলছে না না, এ তো করা যাবে না। মনসা বলছে না, এটা করা যাবে না, তবেই দিব যদি, যদি না চাঁদ এসে, চাঁদ হচ্ছে আমার আমার পূজা করে। তো পরবর্তীতে এই বেহুলার আহ, এই চাঁদ কিন্তু, আমরা কিন্তু আগের গল্পে পড়ছি কত ভাবে আসলে চাঁদকে করা হয়েছে যে ওর পূজা করতে, কিন্তু চাঁদ কিন্তু করে নাই। অবশেষে বেহুলার অশ্রু দেখে ছেলের বউয়ের চোখ এর সহ্য না করতে পেরে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি পূজা করব, তবে ওইদিকে তাকাবো না, না তাকে বাম হাত দিয়ে একটা ফুল দিব। তো এতেই আসলে খুশি, দেখছো? তাহলে মানে আগেই প্রথমে বলছিলাম, দেবতারা আসলে একটা নিম্ন শ্রেণীর দেবতা।
যে তাদেরকে একটু পূজা করবে, সেই পূজার জন্য তারা কত কি করতেছে। তো পরবর্তীতে আসলে এটা রাজি হয়, মনসাও আসলে ওইটা বামাত দিয়ে ফুল দিছে, ছুড়ে দিছে, এতেও মনসা খুশি। পরবর্তীতে এটা তার মধ্যে আবার হয়েছে যে ঠিক আছে, বলছিল যে ঠিক আছে তাহলে যদি এগুলো করবে, সে হচ্ছে তোমার পূজা করবে, তবে সব কিন্তু ফিরে দিতে হবে। তার আগে যে 6টা পুত্র, তারপর ওই যে 14 ডিঙা যে সেই বাণিজ্যের যে মালামাল, সবকিছু কিন্তু ফিরাই দেওয়া লাগবে। তো মনুষ্য তাতে রাজি হয়েছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওই যে পূজা করলো, সেখান থেকে পৃথিবীতে প্রসারিত হলো যে মনসার পূজা, এখান থেকে মনসার যে পূজা করতে হয় এটা আসলে প্রকাশ হলো। এই ছিল আসলে আমাদের মনসা মঙ্গল এবং চণ্ডী মঙ্গলের কাহিনী। তো এখানে এই যে আমাদের চণ্ডীমঙ্গলের যে কবি, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, উনার আসলে একটু জন্ম, মানে উনার পরিচয় এখানে দেওয়া হয়েছে। এই কবিতা যেখানে আমি একটু দাগাইছি, এগুলো জাস্ট একটু পড়ে শোনাই। মানে 16 শতাব্দীর প্রথম দিকে, মানে তিনি কাব্য লিখছেন 1500, ওনার জন্ম ছিল 16 শতাব্দীর প্রথম দিকে, মানে 1500 সালের দিকে আর কি। আর কাব্যটা লিখছেন 1575 অব্দের দিকে। তো এখানে উনি আসলে ওই যে কোন একটা শহর, কুচুট শহরে বসে শুয়ে উনি স্বপ্ন দেখছিল, দেবী চণ্ডী ওই ওই এই কবিতাটা ওনাকে রচনা করতে বলছিল, তাই উনি এই আসলে রচনাটা করছিল। এখানে আসলে কি উনি বলছে যে কিভাবে আসলে উনি হয়েছে। উনি হচ্ছে একদিন আহ দেবী চণ্ডী ওনার শিয়রে এসে বসেছিল। তো প্রথমে কি হয়েছে, প্রথমে হচ্ছে জীবন কাহিনী বলা শুরু করছে। উনি সিলিমবাজ নামে একটা শহরে ছিল, তার জমিদার ছিল হচ্ছে গোপীনাথ নিয়োগী। তো কবির বসবাস হচ্ছে গোপীনাথের তালুকে দামুনা গ্রাম। তো কবির পূর্বপুরুষরা অনেক দিন ধরে এই গ্রামে বসবাস করে আসছেন। তারপর হলো মানসিংহের রাজত্ব। তো এ সময় কবির গ্রামের যে ডিহিদার মানে তো হচ্ছে যারা খাজনা আদায় করে, ঠিক আছে। মাহমুদ শরীফ, সে ছিল অনেক অত্যাচারী। সে আসলে ওই খাজনা বিশাল অনেক পরিমাণ খাজনা আদায় করতো। এক পর্যায়ে না পেরে কি হলো, যে আসলে ওখান থেকে চলে আসলো আর কি, ঠিক আছে। এই যে, তো এখান থেকে ভোটকা নামক একটা স্থান, বিভিন্ন স্থানে এসে চলে আসলো। অবশেষে এই যে কুচুট শহরে আসছিল, সেখানে ওই জমিদার ছিল বাঁকুড়া রায়। এই বাঁকুড়া রায়ের যে পুত্র, সেই পুত্রের নাম ছিল রঘুনাথ। এই রঘুনাথের বাসায় থেকে ওই বাঁকুড়া রায় যখন মারা গেল, তখন তো রঘুনাথ হলো ওখানের আহ, জমিদার আর কি। তো ওই রঘুনাথের সাথে ভালো সম্পর্ক হলো, রঘুনাথকেও পড়াইতো বাসায়। হ্যাঁ, গৃহ শিক্ষক হলো, এই যে দেখো, রঘুনাথের গৃহ শিক্ষক নিযুক্ত হলো। পরবর্তীতে উনি আসলে ওখানেই বসে চণ্ডী মঙ্গলটা লিখছেন। এখানে উনি আবার কিছু ওনার পিতামহের নাম কি ছিল, পিতার নাম ছিল বিজয় মিশ্র, বড় ভাইয়ের নাম কি ছিল, এগুলো বল। চণ্ডী মঙ্গল হচ্ছে মধ্যযুগের উপন্যাস, আগেই বলছি যে উপন্যাস আর কি। তো উনি ছিল আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো বাস্তবধর্মী শিল্পী। হ্যাঁ, এখানে উনি আরো অনেক, এখানে বলছে কি কি কথাবার্তা দেখো। উনি সবসময় নির্বিকার ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে কালকেতু, নায়িকা কালকেতু হচ্ছে ফুল্লুরা, মানে মুরারি শীল ছিল, ভারদত্ত ছিল, কলিঙ্গের রাজা, ওই যে কলিঙ্গের রাজা ওকে নিয়ে গেছিল। পরবর্তী দেখো উনি আসলে ওই যে নগরে বাস করতো, সেখানে আসলে সবকিছু ইয়ে ছিল, মানে তোমার ডিহিদার যে মামুদ সাহেবের অত্যাচার যে সহ্য করছিল না, যে খাজনা আদায়, এই জন্য খাজনা আসলে মওকুফ করে দিয়েছিল, খুবই অল্প, 3 বছর পর পর কর দিতে বলছিল, মাত্র হাল প্রতি 1 টাকা করে। এই আর কি। তোমার আমাদের মুকুন্দরাম চক্রবর্তী, ওনার উপাধি ছিল কি কবি কঙ্কন। এরপরে এই যে অন্নদামঙ্গল, এটা হচ্ছে তোমার হলো রায়গুণাকার, ভারতচন্দ্র রায়গুণাকার। উনি কিন্তু এই যে সেতু বন্ধন করছিল, মধ্যযুগ এবং আধুনিক যুগে সেতু বন্ধন করছিল। ওনার জন্ম ছিল দেখো আনুমানিক 1712 খ্রিস্টাব্দে ওনার জন্ম ছিল। ওনার ওনার উপাধি ছিল হচ্ছে রায় গুণাকার। এটা কে দিছিল জানো? কৃষ্ণচন্দ্র। আমরা পড়বো পরবর্তীতে, কৃষ্ণচন্দ্র ওনার দেখে উনি প্রথমে, আচ্ছা আমি একটু শোনাই আর কি, হ্যাঁ। দেবী অন্নদা নদী পার হলো ঈশ্বরী পাটনির খেয়া নৌকায়। তো এই যে দেবী অন্নদা, এই অন্নদা হচ্ছে এই ঈশ্বরী পাটনির খেয়া নৌকা পার হয়েছিল। তখন মাঝিকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও আসলে, তুমি যা চাও তাই দিবে। তখন বলছিল যে আমার সন্তান যেন থাকে বিজয় পথে। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই এটা প্রসিদ্ধ একটা উক্তি আর কি। যাই হোক, এরপরে ভারতচন্দ্র রায়গুণাকারের এখানে জন্মসাল সম্পর্কে বলা হয়েছে। উনি, তার পিতার নাম ছিল নরেন্দ্রনাথ রায়। উনি হচ্ছে ভবানীপুরের গড়ে থাকতো। তো ওখানে হচ্ছে যখন আহ এই পান্ডুয়া গ্রামে থাকতো, ঠিক আছে। তো যখন এই যুদ্ধ হয়েছিল আর কি, যুদ্ধ টাইপের আর কি, তখন হচ্ছে এটা বর্ধমানের রাজার অধিকারে চলে যায়। তখন ও পালাই চলে গেছিল হচ্ছে মামার বাসায়। মামার বাসায় ছিল হচ্ছে নওয়াপাড়া।
ওখানে 10 বছর বয়সে গেছিল, 10 বছর বয়সে পালায়, এই যে 10 বছর বয়স, যখন 10-এর মতো তখন উনি পালায় গেছে। এরপর ওখানে 14 বছর বয়সে বিয়েও করছে। বিয়ে করে ওখানে উনি হচ্ছে কি করছে, বাংলা ভাষা সংস্কৃত ভাষা শিখছে। তো যখন উনি সংস্কৃত ভাষা শিখে হুগলিতে আসছে আবার, তখন তো ওই যে ওর বাসায় খুবই রাগারাগি করতেছে, কি শিখছো, যার কোনো কাজ নাই। তো ওই সময় আসলে আহ ফার্সি ভাষার খুবই প্রচলন ছিল। ফার্সি ভাষার একটা রাজভাষা ছিল। পরবর্তীতে উনি আবার আসলে রাগ করে চলে গেল হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। সেখানে উনি মুন্সির বাড়িতে থেকে ওখানে রাজভাষা ফার্সি ভাষা শিখলো। তো সেখানে ফার্সি ভাষায় উনি কবিতা রচনা করা শুরু করলো। 1728 খ্রিস্টাব্দে তিনি আবার বাড়ি আসেন। তো উনি মাঝে আবার কারাবরণ করছিল, ওই যে বর্তমান রাজা ওকে করছিল। পরবর্তীতে উনি আবার পালাই গেছিল, উড়িষ্যায় পালাই গেছে। ওখানে এই কথাগুলো আসলে বলা হয়েছে। পরবর্তীতে উনি অনেক ভালো কবিতা লিখতে, উনি যে ওই যে ফার্সি কিন্তু শিখছে, এবার উনি আসলে কিভাবে চাকরি নেওয়া যায় সেজন্য উনি চেষ্টা করছিল। ফরাসডাঙ্গায় তখন ফরাসি সরকারের বেশ বড় কর্মচারী এক ইন্দ্রনারায়ণ চৌধুরী, ওই ভারতচন্দ্র গিয়ে তাকে ধরলো। ইন্দ্রনারায়ণ তো দেখলো ভারতচন্দ্র অনেক ভালো কবি, তখন উনি আসলে নবদ্বীপের যে রাজা সেই কৃষ্ণচন্দ্রের কাছে পাঠায়। কৃষ্ণচন্দ্র তার এই যে কবিতা টবিতা দেখে খুবই খুশি হলো। উনি ওখানে রায়গুণাকার একটা উপাধি দিল। পরবর্তীতে তিনি মাসিক বেতন 40 টাকা তে উনি আসলে করলো যে আহ, চাকরি করা শুরু করলেন। তো উনি একটা খুবই আবার হাস্যরসিক ছিল। উনি বিদ্যাসুন্দর নামে একটা আহ, বিখ্যাত কাব্য লিখছিল। তো সেটা উনি কৃষ্ণচন্দ্রকে উপহার দিয়েছিল। কৃষ্ণচন্দ্র কি করলো, এক জায়গায় রাখছিল আর কি, হ্যাঁ, পাতা না উল্টে পাশে লিখে দিল। তখন বলতে, হায় হায়, কি করলেন মহারাজ, সব রস দিয়ে গড়িয়ে পড়বে, হ্যাঁ, মনে হয় হাস্যরসাত্মক ছিল আর কি। যাই হোক, এই ছিল মূলত ওনার পরিচয়। উনি আসলে রাজসভার কবি ছিল। ওনাকে উনি ওই যে অন্নদামঙ্গল লিখছিল। এরপরে ওই যে মূলত উনি আরো কিছু কথা, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নগর কুড়িয়ে দেবালয় পিয়ারায়। এই ছিল মূলত আমাদের আজকের আয়োজন। অনেক কথা, অনেক গল্প। তো আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছো, কিছু অনেক তো শিখছো, কিছু তো কাজে লাগবে, এইটুকু আমরা আশা করতেই পারি। তো আজকে আজকে এই পর্যন্তই। আশা করি আমরা পরবর্তীতে বাকি যে অংশ লাল নীল দীপাবলি সেগুলো শেষ করব ধাপে ধাপে।